হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সাথে লন্ডনের ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। দুইটা বিখ্যাত জায়গা আজকে আপনাদের দেখাবো। একটা হচ্ছে লন্ডনের বিখ্যাত ক্যাথেড্রাল এবং আরেকটা হচ্ছে লন্ডনের হিডেন জেমস। তো এই ক্যাথেড্রালে কিন্তু প্রিন্সেস ডায়নার হচ্ছে বিয়ে হয়েছিল। সো আজকের ব্লগে আপনাদের সাথে বেশ কিছু হিস্ট্রিও শেয়ার করব। তাহলে চলুন ব্লগটা শুরু করি। সকালটা খুবই চমৎকার রোদ দিয়ে শুরু হয়েছিল। তো এত সুন্দর রোদ থেকে মন টন সব ভালো হয়ে গেছিলো। মনে হচ্ছিল আচ্ছা সারাদিন এত সুন্দর রোদ থাকলে তো ঘোরার মজাই আলাদা হবে। কিন্তু আপনারা দেখতে পারবেন ব্রিটিশ ওয়েদার বলে কথা, যখন তখন এর রূপ চেঞ্জ হয়ে যায়। তো আমরা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করেই হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ সকাল সকালে আমাদের বের হইতে হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে লন্ডনের বিখ্যাত একটা ক্যাথেড্রালে যাওয়া, যার নাম হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল, এবং আরেকটা হচ্ছে গ্র্যাফিটি টানেল, এবং এটাকে কিন্তু লন্ডনের হিডেন জেমস বলা হয়। অনেকেই এই সম্পর্কে জানে না। তো আমরা সবকিছু রেডি হয়ে আর কি বের হয়ে গেলাম। আমরা হচ্ছে এখানে যে চপস্টিক পাইলাম, এখান থেকে লাঞ্চ নিয়ে নিতেছি যাতে আমাদের পরের সমস্যা না হয় খাওয়া নিয়ে। কোথাও আসলে দেখা যায় যে ফুড কোথায় পাওয়া যায়, হালাল পাওয়া যায় কি পাওয়া যায় না, এগুলো নিয়ে খুব ঝামেলা হয়ে যায়। তো খাইতে খাইতে আমাদের দেরি হয়ে যায়। এই জন্য যেহেতু যাওয়ার সময় পেলাম আর কি চপস্টিক, তো ভাবলাম যে এখান থেকে ফুডটা নিয়ে যাই। লাঞ্চের টাইম তো আর বেশিক্ষণ নাই, যাতে বাচ্চাদের সমস্যা না হয়। আমার তো এত খাওয়া নিয়ে প্যারা নাই, তো ফুডটা নিয়ে যাচ্ছি যাতে আর কোনো ঝামেলা হবে না। ফুড নিয়ে আসতে যাবে না, মানে নিশ্চিন্তে ঘোরা যাবে আর কি। আমরা স্ট্র্যাটফোর্ড থেকে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে উঠে গেলাম এবং সেন্ট পলস স্টেশনে নেমে গেলাম। যেহেতু আমরা সেন্ট পলস ক্যাথেড্রালে প্রথমে যাব, তো ক্যাথেড্রালের নামে হচ্ছে স্টেশনটা। তো ইংল্যান্ডের এই জিনিসটা আসলে ভালো লাগে যে ওদের বিখ্যাত সব জায়গাগুলোর হচ্ছে একদম নিয়ারই হচ্ছে স্টেশন, এবং লন্ডনের ভেতরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড এবং বাস স্টেশন থাকে। স্টেশন থেকে নামলাম সেন্ট পলস স্টেশন। তো এটার পিছন সাইডেই, এতক্ষণ বুঝতেছিলাম এই পাশে বুঝতেছিলাম ওই পাশে বুঝতেছিলাম, বাট এটার পিছন সাইডেই উপরে থাকাই দেখি সেই ক্যাথেড্রাল। তো এখন আমরা ওই ক্যাথেড্রালটাতে যাইতেছি। সো আমরা আজকে যে ক্যাথেড্রালটা দেখতে এসেছি এটার নাম হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল। এটা কিন্তু নর্মাল কোনো ক্যাথেড্রাল না, খুবই বিখ্যাত একটা ক্যাথেড্রাল ইংল্যান্ডের। সো এই ক্যাথেড্রালের হচ্ছে অনেক হিস্ট্রি আছে। আপনাদের সাথে আমি সামারিভাবে আর কি একটু শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আর কি দেখলাম এখানে লেখা আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আর কি ক্যাথেড্রালের গার্ডেনটা খোলা থাকবে। তো ওইটা জাস্ট এটা আমি একটু লুক ওভার করে আমি সামনের দিকে যাচ্ছি, এবং যখনই আমি গেট দিয়ে ঢুকলাম একদম মানে বিল্ডিংটা দেখে আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে। এত চমৎকার, এত সুন্দর একটা হচ্ছে বিল্ডিং ছিল। তো এই ক্যাথেড্রালটা কিন্তু 1400 বছর পুরনো একটা ক্যাথেড্রাল, কিন্তু এর পেছনে অনেক হিস্ট্রি আছে। এই ক্যাথেড্রালে অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে এই ক্যাথেড্রালটা গিয়েছে, এবং বেশ অনেকটা বড় একটা হিস্ট্রি। তো পুরো হিস্ট্রিটা হয়তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে পারবো না, বাট আমি যতটুকু আর কি পারবো সামারি হিসেবে আপনাদের সাথে আমি ক্যাথেড্রালের যে হিস্ট্রিটা সেটা আমি শেয়ার করব। তো আজকে আপনারা যে ক্যাথেড্রালটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু 1400 বছর পুরনো না, এটা নতুনভাবে বিল্ড করা হয়েছিল। বেসিক্যালি সেন্ট পলস হচ্ছে খ্রিস্ট ধর্মের দূত, এবং এই ক্যাথেড্রালটা তার নামেই করা। আর এটাই ছিল হচ্ছে ফার্স্ট কোনো হচ্ছে ক্যাথেড্রাল যেটা সেন্ট পলের নামে করা ছিল, এবং এটা তৈরি হয়েছিল 604 খ্রিস্টাব্দে। আর হচ্ছে এই ক্যাথেড্রালটা মানে এখন যেটা আপনারা দেখছেন এটা না, যে পুরনো যে সেন্ট পল ক্যাথেড্রালটা সেটা লং টাইম ধরেও আর কি ওটা স্টে করেছিল। কিন্তু আপনার 1666 সালে হচ্ছে সেই পুরনো সেন্ট পল ক্যাথেড্রালটার উপরিভাগে হচ্ছে গ্রেট ফায়ার হয়। তো সেই ফায়ারে হচ্ছে সেখানে ধসে পড়ে, এবং একটা সময় পরে হচ্ছে পুরো ক্যাথেড্রালটাই আর কি ভেঙে যায়। এবং 1669 সালে হচ্ছে স্যার ক্রিস্টোফার আবার নতুন করে হচ্ছে ক্যাথেড্রাল হচ্ছে তৈরি করেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই ক্যাথেড্রালে আবারও দুইবার হচ্ছে বোমিং করা হয়। একবার হচ্ছে 1912 সালে, আরেকবার হচ্ছে 1914 সালে। কিন্তু এই পরও হচ্ছে এই ক্যাথেড্রালকে খুব সুন্দর করে রিপেয়ার করে, ফুললি রিপেয়ার করে এটাকে ওয়ার্ল্ডের সামনে আর কি প্রেজেন্ট করা হয়।
তার চেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ক্যাথেড্রালে কিন্তু অনেক রয়্যাল প্রোগ্রাম হয়েছে এবং রয়্যাল ওয়েডিংও হয়েছে। রয়্যাল ওয়েডিংয়ের মধ্যে বিখ্যাত হচ্ছে, রয়্যাল ওয়েডিংয়ের কথা যদি বলি সেটা হচ্ছে প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার বিয়ে কিন্তু এই ক্যাথেড্রালেই হয়েছে, যেটা পুরো বিশ্ব আর কি দেখেছে। এই জন্য মনে হয় অনেকে আর কি এইখানে সামনে এসে ফটোশ্যুট করে, যেটা আমিও দেখতে পেলাম। তো এরপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে ভেতরে ঢুকতে আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছিল। খাচ্ছে, ওদের খাওয়া শেষ হলে আমরা ক্যাথেড্রালের ভেতরে যাব। এরকম একটা ক্যাথেড্রালে আমি হচ্ছে প্যারিসেও গিয়েছিলাম, তো ওইটা অ্যামেজিং ছিল। আমার কাছে মনে হয় এই ক্যাথেড্রালটা তো অনেক সিমিলার আছে, তো ভেতরে যেয়ে দেখি আর কি কেমন দেখতে। আমরা এখন হচ্ছে ক্যাথেড্রালের ভেতরে ঢুকতেছি। ডেফিনেটলি এগুলো ফ্রি থাকবে, এখানে কোনো চার্জ বা এগুলো থাকবে না, বাট এখন অনেকগুলো কিউ হয়ে গেছে। আমরা হচ্ছে ফ্রন্ট দিয়ে আর কি এন্ট্রি করতে চাইলাম, বাট হুইল চেয়ার এবং বাগির জন্য হচ্ছে ব্যাক সাইড দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে বলতেছে। আমি এখনও শিওর না যে এখানে আমাদের হচ্ছে অ্যাডমিশন ফি লাগবে কিনা। এই সাইড দিয়ে যেতে বলতেছে নাকি? চার্চের কি পরিমাণ ঘন্টি বাজতেছে। আমরা ঢুকতে যেও ঢুকতে পারলাম না, তার কারণ হচ্ছে আজকে সানডেতে হচ্ছে প্রেইং ডে, যেহেতু তো সেখানে হচ্ছে কি বলে চার্চের যে অন্য কাজগুলো আছে সেগুলো হবে। তো ভিজিটরদের জন্য বা রোমিং করার জন্য আজকে না, সেটার জন্য আমাদের মানডে আসতে হবে এবং সেটার জন্য কিন্তু চার্জ লাগে। আমরা ঢুকার সময় আমাদের সিকিউরিটি আমাদের বললো, বাট আমি যদি ভেতরে বসে ওদের চার্চের যে মানে প্রোগ্রামগুলো আছে সেগুলো যদি আমি শুনি তাহলে আমরা ওখানে বসে থাকতে পারতাম, বাট সেটা 1 ঘন্টা আর কি ওদের তো একটু বোরিংই লাগবে, এই জন্য আমরা ঢুকলাম না। এই যে বিশাল গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়েই কিন্তু প্রিন্সেস ডায়ানা এবং প্রিন্স চার্লস কিন্তু বিয়ের জন্য ক্যাথেড্রালে ঢুকেছিল এবং বিয়ে শেষ করে এই দরজা দিয়েই কিন্তু বের হয়ে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু তারা হাত দেখিয়েছে, বা বিয়ের পরে তারা যেভাবে জনসম্মুখে আসে আর কি, তারা কিন্তু ঠিক এই জায়গা থেকেই আর কি করেছিল। তো এটা জানার পর আমার সত্যি খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর ক্যাথেড্রালটা কিন্তু বেশ বড়, অবশ্যই আপনারা পুরোটা রাউন্ড দিবেন। আমরা যদিও হচ্ছে 3টা রাউন্ড দিয়েছি, আর একটা হচ্ছে রাউন্ড দেওয়া আমাদের হয়নি। তো আমরা এই সাইডে চলে আসছি, কারণ এদিকে একটা ব্রিজ আছে সেখানে যাব এবং ক্যাথেড্রালের ভেতরে ঢুকতে পারিনি। তো ইন ফিউচার আবার যদি কখনো যাই তখন ঢোকার চেষ্টা করব। এবং ক্যাথেড্রালের ভেতরে ঢুকতে মনে হয় 25 পাউন্ডের মতো আর কি লাগে। এবং আপনারা যদি সানডেতে যদি তাদের প্রোগ্রাম শুনতে পারেন তাহলে হচ্ছে আপনারা ফ্রিতেই যেতে পারবেন। তো এটা ভালো যে সানডে টোটালি ফ্রি থাকে। আর হচ্ছে নর্মাল ডেতে যদি আপনারা রোমিং করতে চান, পুরো ক্যাথেড্রালের ভেতরে দেখতে চান, তাহলে একটা কস্ট পে করে আপনাদের হচ্ছে ঢুকতে হবে। তো আমরা এই তো ব্রিজে চলে আসছি। এই ব্রিজ থেকে নাকি ভিউটা খুবই সুন্দর ক্যাথেড্রালের, কিন্তু ততক্ষণে ওয়েদারটা আসলে খুবই বাজে হয়ে গেছে। ওই যে এটা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বড় বিল্ডিং দেখা যাচ্ছে, দ্যাট ওয়ান। ফ্রান্সের মতো ওদের হাই দাও। ও হাই দিছো, দেখছে দেখে নাকি হাই দিয়ে যা, হাই দিচ্ছে, দেখছো তুমি? সব ফানি লাগে, এটা অনেক মজা, সবাই রেসপন্স করে আবার সবাই হাই দিচ্ছিল। তোমার সব এই জাস্ট তোমাকে বসতে হবে, এই জাস্ট তোমাকে মানুষ থাকো, মানুষ সব জায়গায় সব কিছু দাও, অন দাও দাও না, একটা আমাকে দাও। পাপা খাবে না? আরেকজন এই কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। পাপাও খাবে, সাদ ভাইও খাবে। কেন কেক কাটা হচ্ছে? ব্রিজে উঠছো, এই সেলিব্রেশনে কেক কাটতেছো ব্রিজে উঠে? যে নেক্সট যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ওয়াটারলু ভোল্ট। টানেলটা টোটালি ডিফারেন্ট, তো সেইখানে যাব। এই ব্রিজ দিয়ে ক্রস করেই আর কি সুমন বলতেছে সামনে। তো দেখা যাক, যেহেতু আমরা যাইনি, এত বেশি এক্সপিরিয়েন্স নেই, তো যেতে যেতে আমাদের যাই এক্সপিরিয়েন্স হবে আপনাদের সাথে শেয়ার করবো। আবার আরেকটা ফটোশুট হইতেছে, কি সুন্দর। এই ব্রিজের এই মাথা থেকে সেন্ট পলের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। ও সরি,
এটা হচ্ছে আরেক টুরিস্ট স্পট বুঝাই যাচ্ছে। কি সুন্দর হচ্ছে, মিউজিক হচ্ছে, ওই পাশে বিগ বিগ বাবল দিচ্ছে। এরকম কিন্তু এটা কিন্তু একটা স্টেশন, যেটা একদম ব্রিজের উপরে আর কি স্টেশনটা। এরকম স্টেশন কিন্তু দেখা যায় না যে একদম ব্রিজের উপরে স্টেশন। বেসিক্যালি আমরা এখন যে জায়গাটা যাচ্ছি এটাকে হচ্ছে লন্ডনের হিডেন জেমসই বলা হয়, কারণ এত হিডেন যে এটাকে খুঁজে বের করা আসলে খুব কঠিন, কারণ গুগলেও ওভাবে দেখাচ্ছিল না। আর এটা হচ্ছে ওয়াটারলু স্টেশনের হচ্ছে আশপাশেই। তো আমরা হচ্ছে ওখান থেকে হেঁটেই গিয়েছি, 20 মিনিটের মতো আর কি ওয়াকিং ছিল, কারণ আবার আমরা আন্ডারগ্রাউন্ডের উদ্দেশ্যে যদি যাই তাহলে দেখা যাবে যে আরও সময় লেগে যাবে। তো আমরা হেঁটেই রওনা হয়েছিলাম। তো এই হচ্ছে ওয়াটারলু স্টেশন। আমরা হচ্ছে রং ডিরেকশনে চলে গেছিলাম। তো পরে একটা পুলিশ ছিল, পুলিশ ভাইকে জিজ্ঞেস করার পর সে আমাদেরকে বলে দিল যে ওই সামনে। এখন আমরা ওই দিকেই যাচ্ছি। ঘুরতে শেষ, খুঁজতে খুঁজতে এই যে এখন হচ্ছে টানেলটা আমরা খুঁজে পাইছি। আসলে এটা খুব হিডেন, তো মানুষের জন্য বের করা আসলে কঠিন হবে আমার যা মনে হচ্ছে। এই যে এখন আমরা টানেলটাতে ঢুকবো। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা টানেল, যেটা রোডের নিচে দিয়ে যে রোডগুলো চলে যায়, তো সেই রকম একটা টানেল আর কি। এবং এটার ভেতরে দেখেন কত বড় আর কি রোডের ভেতরে আর কি রোড, এগুলোকে হচ্ছে টানেলই বলে। তো এইখানের যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফিটিতে ভরা। এই আর্টগুলোকে গ্রাফিটি আর্ট বলা হয়, যেগুলো স্প্রে টাইপের কালার দিয়ে আর কি এগুলোকে আর্ট করা হয় আর কি। তো এখানে আমার কাছে যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে নর্মাল কোনো ওয়ালে হচ্ছে গ্রাফিটি করা হচ্ছে লিগ্যাল না, বাট এই টানেলে হচ্ছে ওয়ালে হচ্ছে গ্রাফিটি করা হচ্ছে লিগ্যাল। সেটা স্টার্ট হয়েছিল কানস ফেস্টিভ্যালে থেকে আর কি। ফার্স্ট হচ্ছে এই গ্রাফিটিগুলো এই ওয়ালে স্টার্ট হয়েছিল এবং তারপর থেকেই হচ্ছে এখানে সবাই হচ্ছে গ্রাফিটি করে এবং সবার যে ইউনিক আর কি আর্ট করা। এবং যারা হচ্ছে গ্রাফিটি শিখে যারা প্র্যাকটিস করতে চায়, আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে তাদের জন্য একটা স্বর্গরাজ্য। এবং এখানে কালারের উপরে কালার করা হয়, এমন না যে এখানে একজন করে রেখে গিয়েছে আর বাকিজন করতে পারবে না, এরকম না। তো এখানে যেমন দেখছেন এখন এটার উপরে আবার কেউ একজন এসে করবে। এবং এই যে দেখেন একজন হচ্ছে নিজের মতো করে সব জিনিসপত্র নিয়ে আসছে এবং এখানে হচ্ছে আর্টগুলো করছে। তো আমরা এখানে লাইভ আর্ট দেখতে পাইলাম, এটা খুব ভালো লাগছে। এটা আমি আশা করিনি যে আমি যে ওখানে লাইভ হচ্ছে করছে এই টাইপের দেখতে পারবো। এবং কোনো জায়গা আর কি খালি নেই গ্রাফিটির উপরে নিচে, এবং কোনো প্লেস আমি একটা জায়গা আমি খালি পাইলাম না যে হচ্ছে গ্রাফিটি নাই। তো এই ছেলেটার আর্টটা অসাধারণ লেগেছে। আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম যে এটাকে সে কিভাবে করছে, একটা স্প্রে টাইপের কালার দিয়ে কিভাবে সম্ভব এরকম আর কি জীবন্ত ধরনের আর কি ছবি আঁকানো। এবং এখানে আমি আবার একটা বারও দেখতে পেলাম। তো বারের ভেতরে তো আর যাইনি, বাইরে থেকে আর কি দেখলাম এবং সামনে বসে একটু ছবি টবিও তুলছি। এগুলো কিন্তু একদম উপরে, আমার কাছে খুব অবাক লাগতেছিল যে এত উপরে কিভাবে আর কি তা ওরা করলো। যারা লন্ডন ঘুরতে যাবেন তাদেরকে আমি অবশ্যই বলবো এই জায়গাটা ভিজিট করতে যাবেন। এত সুন্দর, এত চমৎকার আর্ট আমার মনে হয় না আর কোনো স্ট্রিটে এবং আর কোনো টানেলে আর কি দেখতে পাওয়া যাবে। এবং এখানকার তার একটা জিনিস খুব ভালো লেগেছে, আর সেটা হচ্ছে যে লাইটিংগুলো, ভেতরে যে টানেলের ভেতরে যে লাইটিংগুলো করেছে না, সেখানে ছবিগুলো খুবই চমৎকার আসে, তেমন কোনো এডিটও করতে হয় না। মানে আমি এটি অবাক হলাম যে তারা হচ্ছে ভিজিটররা
যেন আসে এবং তারা যেন ছবি টবি তুলতে পারে, ভিডিও করতে পারে, সেরকম আর কি লাইটিংটাও খুব চমৎকার আর কি রেখেছে। তো আপনারা লোকেশনটা যে কাউকে বললেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। লোকেশনটা কিন্তু খুব মানে অতটা বেশি হার্ড না, বাট ওই যে নিজে প্রথম না গেলে যে প্রবলেমটা হয় সেটাই। এখন আমরা বের হয়ে যাচ্ছি এই হিডেন জেমস থেকে আর কি। এখন আমাদের রিলেটিভসের বাসায় যাওয়ার কথা, সেইখানে যাব। আমাদের রিলেটিভসের সাথে জাস্ট শুধু দেখা করে চলে আসার কথা ছিল, বাট রাতে কথা বলতে বলতে আমরা ওখানে আর কি হয়ে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এই ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো দুইটা চমৎকার জায়গা অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এবং শেষ ব্লগটা দেখার জন্য আমাদের চ্যানেলে আর পেজে থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।